আমাদের ব্যাক ব্যাক বিম থেকে, অর্থাৎ যে ওয়ার্কার্স বিম থেকে এই বিভিন্ন স্টেজে, অর্থাৎ সাইজিং এর যে জোনগুলো আছে এই জোনে ডিফারেন্ট জোনে সে কিছু স্ট্রেচ ফিল করে, এবং স্ট্রেচটা আলটিমেটলি মেশিনের সেটিংসের কারণে এটা হয়ে থাকে। এটাকে টোটালি কন্ট্রোল করা যায় না। তার মধ্যে যে জোনগুলো আছে এর ভিতরে ছিল সাইজ বক্স ছিল, মনে আছে তোমাদের? সাইজ বক্স আমরা আলোচনা করেছিলাম, যেখানে সাইজ ইনগ্রেডিয়েন্টগুলোকে আমরা ইনপুট দিয়ে থাকি। তো এই সাইজ বক্স এবং ড্রাইং সিলিন্ডার, এই দুইটার মাঝখানে কিছুটা স্ট্রেচ এখানে ইমপ্লিমেন্ট করা হয় বা হয়ে যায় এটা। আরেকটা হয়েছে আমাদের ড্রাইং সিলিন্ডার এবং যে আমাদের যে ড্র রোলস, অথবা আমরা যেটাকে বলে থাকি যে কি বলে এখানে সেপারেটিং ইউনিট যেটা আছে, এখানে যে রোলারগুলো আমরা ইউজ করি লিজ রোল, লিজিং এর জন্য যে, হ্যাঁ, তো এই লিজিং এবং আমাদের যে ড্রাইং জোন আছে এই দুইটার মাঝখানে কিছুটা স্ট্রেচ ফিল হয়। আরেকটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে যে ক্রিল এবং সাইজ বক্স, যেটা কিনা মেজর যে পয়েন্টটা, ক্রিল এবং সাইজ বক্সের ভিতরে কিছুটা স্ট্রেচ ফিল হয়। তো এটার একটা লিমিট আছে, তো এই লিমিটটা যখন ক্রস করে তো আলটিমেটলি তখন কিছু প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে। যেমন কটন ওয়ার্কশিটের জন্য যদি আমরা চিন্তা করি, তো এই ক্ষেত্রে 1 থেকে 1.5%টা হলো অ্যাকসেপ্টেবল। অনেক সময় পলিস্টারের জন্য এটাকে অ্যাকসেপ্ট করা হয়। তো এর চেয়ে বেশি হয়ে গেলে আমাদের যেখানে হয় কি, ওই ইয়ার্নের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো তখন আর যেই মানে আমরা যে পারফরমেন্স পাওয়ার কথা ছিল উইভিং থেকে সেটা আমরা পাবো না। তাই জন্য এটাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে অ্যানালাইসিস করে বের করা হয়েছে। আবার ভিসকস এবং অ্যাক্রিলিক ইয়ার্নের ক্ষেত্রে 3 থেকে 5% রাখা হয়। তো কমনলি যেটা হয় উইভিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখি, তো কটন এবং কটনের সঙ্গে অনেক সময় দেখা যায় ব্ল্যান্ডেড ইয়ার্নটা ইউজ করে, এটা 1 থেকে 1.5% আমরা রাখার চেষ্টা করি। তো এখানে দেখো আমরা যে জোনগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এর ভিতরে একটা জোন ছিল যে সাইজ বক্স জোন অথবা সাইজ বক্স ইউনিট। তো এই সাইজ বক্স যে ইউনিটটা থাকবে, তো এই সাইজ বক্স জোন বা সাইজ বক্স ইউনিটের ভিতরে এখানে ওয়ার্কশিট যে আছে ওই ওয়ার্কশিটগুলো, দিস ইজ দ্য জোন হোয়ার দ্য ওয়ার্কশিট ইজ ইমার্সড ইনটু দ্য সাইজ পেস্ট অ্যান্ড দেন স্কুইজড আন্ডার হাই প্রেশার। অর্থাৎ ওয়ার্কশিটগুলোকে আমাকে ইমার্সড অবস্থায় পাস করতে হবে সাইজ বক্সের ভিতর দিয়ে, অ্যান্ড দেন এটাকে স্কুইজ করতে হবে। আমরা এর আগে দেখেছিলাম যে এখানে প্রেশার রোলার অথবা স্কুইজিং রোলার থাকে, স্কুইজড আন্ডার হাই প্রেশার, অর্থাৎ এখানে প্রেশারটাকে একটা নির্দিষ্ট হাই প্রেশার, এবং এটাকে বিভিন্ন ইয়ার্ন কাউন্টের জন্য এটাকে ডিফারেন্ট ওয়েতে মেনটেন করতে হবে, ডিফারেন্ট কাউন্টের জন্য, ডিফারেন্ট ফ্যাব্রিকের কনস্ট্রাকশনের জন্য এটা ডিফারেন্ট হবে। এই জন্য যে আমাদের মেইন পারপোজ যেটা সেটা হচ্ছে ইউনিফর্ম কোটিং অফ সাইজ ফিল্ম, অর্থাৎ সাইজ ফিল্মটার একটা ইউনিফর্ম কোটিং দরকার এবং একটা নির্দিষ্ট পরিমাণ পেনিট্রেশনও দরকার, অর্থাৎ এটা কিছু পরিমাণ ভিতরে প্রবেশ করবে ইয়ার্নের এবং একটা কোটিং ক্রিয়েট করবে, এবং এটা হবে ইউনিফর্ম হইতে হবে। এবং সবগুলো এরকম না যে কোনো একটা সাইডে এটা পেনিট্রেট বেশি হয়ে গেল, কোনো একটা কম হয়ে গেল, এরকম না, এটাকে ইউনিফর্ম রাখতে হবে। এবং এই সাইজ বক্সে মেনলি এটাকে মেনটেন করতে হবে, এবং সাইজ বক্সের ভিতরেই আমরা এটা দেখেছিলাম, তোমরা দেখবা একটু পরে আসছে। তো আমাদেরকে এই দুইটা জিনিসকে মেনটেন করার জন্য আমরা যেটা করে থাকি, সেখানে আমরা প্রেসার রোলার অর্থাৎ স্কুইজিং জোনটা আমাদের আছে, যেখানে আমরা স্কুইজ করে থাকি। আরেকটা যেটা ছিল এই এটা এটা আবার দুইটা টাইপের হয়ে থাকে, যেটা ছিল যে এই ইমার্শনটাকে আমরা বলে থাকি এই যে পানির ভিতরে, মানে অর্থাৎ এই লিকারের ভিতরে আমরা এটাকে ইমার্স করে আবার এটাকে উপরে নিয়ে আসতেছি, যে একটা প্রসেস, এই সাইজ বক্সের ভিতরে ইমার্শনটাকে বলা হয়ে থাকে ডিপ, অ্যান্ড দ্য প্রসেস অফ স্কুইজিং, এবং স্কুইজিং এর যে প্রসেসটা সেটাকে আমরা বলে থাকি নিপ। তো যেগুলো আমাদের যে যে সমস্ত আমরা ইয়ার্নের জন্য যে সমস্ত মেশিনে আমরা সিঙ্গেল ডিপ এবং সিঙ্গেল নিপ ইউজ করে থাকি, অর্থাৎ ওয়ান ডিপ ওয়ান নিপ ইউজ করে থাকি, অর্থাৎ সেখানে আমরা বুঝতে পারবো ইজিলি যে এখানে সিঙ্গেল ইমার্শন হচ্ছে এবং সিঙ্গেল স্কুইজিং হচ্ছে। নর্মালি এটা যেটা করা হয়ে থাকে ফিলামেন্ট ইয়ার্নের জন্য, এটা করা থেকে ওয়ান ডিপ এবং ওয়ান নিপ, কারণ তাদের জন্য আসলে খুব বেশি আমাদের জন্য আমরা চাইলেও এটাকে খুব স্ট্রং, আসলে তাদের স্ট্রেংথ বাড়ানোটা খুব বেশি প্রয়োজন হয় না। যেটা আমাদের মেইনলি প্রয়োজন হয় একটা জাস্ট কোটিং ক্রিয়েট করা, যাতে করে ফাইবারগুলো
যে ফ্রিকশন হবে, ফ্রিকশনের কারণে ফাইবারগুলো বের হয়ে না আসে, অর্থাৎ প্রোট্রুডিং ফাইবারগুলো যেন ইয়ার্নের গায়ে এটা লেগে থাকে, অর্থাৎ লে ডাউন হয়ে থাকে, কোনো কারণে যেন এই ফ্রিকশনের কারণে এটা বের হয়ে না আসে, এই একটা কোটিং এর জন্য আমরা মেইনলি ইউজ করে থাকি। কিন্তু স্ট্যাপল ইয়ার্নের জন্য নরমালি আমরা যে স্পান ইয়ার্ন ইউজ করি কটনের জন্য, সেক্ষেত্রে আমাদেরকে টু ডিপ টু নিপ নরমালি আমরা ইউজ করে থাকি ফ্যাক্টরিতে। সেটাতে যেটা করতে হবে, সেখানে একটা হলো আমাকে কোটিং ক্রিয়েট করতে হবে, সেই সাথে আমাকে কিছু পরিমাণ পেনিট্রেটও করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ, যাতে করে আমি বেটার পারফরমেন্স পেয়ে থাকি। তো সেই জন্য আমরা দেখো সামনে ফিগার দুইটা আছে, ফিগার 3 এবং ফিগার 4 এ 1 ডিপ 1 নিপ এবং 2 ডিপ 2 নিপ আমরা এটা সাজেস্ট করে থাকে যারা রিসার্চার আছে, এবং আমরা এটাকে ফ্যাক্টরিতে ইউজ করে থাকি। তোমরা কি বুঝতে পারতেছো কথা? দেখো এখানে ফিগার 3 এবং ফিগার 4 দুইটা ফিগার দেখানো আছে। ফিগার 3 তে যেটা হচ্ছে 1 ডিপ 1 নিপ, দেখো এখানে আমি সরি আমি একটা ইয়া নিয়ে নেই, তোমাদেরকে স্পটলাইট নিয়ে নেই। দেখতে পাচ্ছ স্পটলাইটটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো এখানে ওয়ার্কশিটটা আসতেছে, এবং এটা এই যে যে এখানে কিছুটা কি বলে ব্রাউন কালারের মতো বা অরেঞ্জ কালারের মতো, সেটা হচ্ছে আমাদের ইয়েলিশ, যেটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা সাইজ বক্স। তো এই সাইজ বক্সের ভিতরে এখানে গ্রিন কালার যেটা, সেটা হলো ওয়ার্কশিট। ওয়ার্কশিটটা এখানে একটা গাইড রোলার হয়ে এটা ইমার্শন হচ্ছে। এখানে জাস্ট লিকারটা দেখানো হয়নি, বাকি সমস্ত এলিমেন্ট গুলো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে সিঙ্গেল ইমার্শন হচ্ছে, এই জন্য এটার নাম হলো 1 ডিপ। অ্যান্ড দেন এই পজিশনে দেখো এখানে গিয়ে স্কুইজ রোলার আমরা ইউজ করছি, এবং স্কুইজিং জোন এটা, এবং এইখানে আমরা যেটা ইউজ করতেছি এই স্কুইজিং জোনটার কারণে এখানে সিঙ্গেল একটা স্কুইজিং জোন ইউজ করছি, এবং এখানে সিঙ্গেল প্রেসার রোলার আমরা ইউজ করছি, এবং সাইজিং রোলারও সিঙ্গেল। তো এই কারণে আমরা এটাকে 1 ডিপ বলতেছি ইমার্শনের জন্য, দেন 1 নিপ বলতেছি এখানে সিঙ্গেল স্কুইজিং এর জন্য। তো এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট কোনো মেশিনে যখন থাকবে, কোনো সাইজিং মেশিনে যখন থাকবে, সাইজিং মেশিনে যখন আমরা ইউজ করব, তো এটাকে 1 ডিপ 1 নিপ বলে, খুব সহজে এটা বোঝার জন্য। আর এখানে দেখো জাস্ট কি আছে এখানে, এটা একটা, যদি আমরা চিন্তা করি ইমার্শন রোলার, সেকেন্ড এটা আরেকটা ইমার্শন রোলার, এখানে একটা ফার্স্ট স্কুইজ রোলার আছে উপরেরটা, এবং একটা স্কুইজিং জোন, এবং এখানে আরেকটা হচ্ছে সেকেন্ড স্কুইজ রোলার। তো এখানে ডাবল আমরা ইউজ করতেছি, এই জন্য আমরা এটাকে বলে থাকি 2 ডিপ 2 নিপ। প্যারামিটারস আছে, যে প্যারামিটারস গুলোকে আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ওয়াইড পিকআপ পার্সেন্টেজ। আমরা একটু পরে এগুলোর ম্যাথ আছে আমরা দেখব। ওয়াইড পিকআপ অর্থাৎ কি পরিমাণ সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোকে ইয়ার্ন পিক করে নিয়েছে, সেটা ওয়েট অবস্থায় যখন আমরা ক্যালকুলেশন করব, এটাকে আমরা বলে থাকি ওয়াইড পিকআপ পার্সেন্টেজ। যখন আমরা ড্রাই অবস্থায় এটাকে ক্যালকুলেশন করব, তখন আমরা এটাকে বলে থাকি ড্রাই পিকআপ অথবা টেকআপ পার্সেন্টেজ। তো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ভিসকোসিটি অফ সাইজ বেসড। এই ভিসকোসিটির উপর ডিপেন্ড করতেছে আমাদের সাইজ পিকআপ পার্সেন্টেজটা, অর্থাৎ কি পরিমাণ সাইজ আর ইনগ্রেডিয়েন্ট গুলো পিক করে নিবে ইয়ার্ন। তো এর মধ্যে ভিসকোসিটি অফ এ ফ্লুইড ইন্ডিকেটস ইটস রেসিস্ট্যান্স এগেইনস্ট দ্য ফ্লো। ফ্লো এর এগেইনস্টে যে রেসিস্ট্যান্স, এটাকে আমরা জানি সবাই। তো এরপরে যেটা হবে হায়ার কনসেন্ট্রেশন, যখন কনসেন্ট্রেশনটা অনেক হায়ার হবে, অর্থাৎ সলিড ম্যাটেরিয়ালের পরিমাণটা লিকুইডের ভিতরে বেশি থাকবে, তো তখন এটার ভিসকোসিটিটা বেশি হবে, এটা খুব সিম্পলি আমরা জানি। দেন ভিসকোসিটি অফ সাইজ পেস্ট রিডিউস, যখন ভিসকোসিটিটা রিডিউস হয়ে যাবে, তো এটা রিডিউস হয়ে থাকে কখন, যখন কিনা টেম্পারেচারটা অনেক বেশি হয়ে যায়, তখন এই সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোর ভিতরে যে আমরা যে রিকোয়ার্ড ভিসকোসিটি রাখতে চাচ্ছিলাম, তো সেটাকে আগে থেকে মানে আমাকে একটা টার্গেট সেট করতে হবে যে আমি কত ভিসকোসিটি চাচ্ছি, অথবা আমি কি পরিমাণ পিকআপ পার্সেন্টেজ বা টেকআপ পার্সেন্টেজ রাখতে চাচ্ছি, সেই হিসেবে আমাকে টেম্পারেচার সেট করতে হবে, এবং আমাকে যে ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাড করব, ইনগ্রেডিয়েন্টের কোয়ান্টিটিও সেট করতে হবে, এবং আমি কত টাইম, এই তিনটা জিনিসকে আমাকে মেনটেন করতে হবে। একটা হলো টাইম, কোয়ান্টিটি, এবং সেই সাথে হলো টেম্পারেচার। এই তিনটা জিনিসকে আমাকে মেনটেন করতে হয়। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের, আমরা যখন যেই ম্যাটেরিয়াল গুলো ইউজ করতেছি, অর্থাৎ যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করতেছি, সেগুলোর উপরে যেমন ডিপেন্ড করতেছে, সেই সাথে ডিপেন্ড করতেছে আমি যে ফেব্রিকেশনে যাচ্ছি, সেই ফেব্রিকেশনের স্পেসিফিকেশন, অর্থাৎ কি ধরনের কটন ইউজ করতেছি, ইপিআই কত হবে, এটার
কনস্ট্রাকশনটা কি হবে সেটার উপরও ডিপেন্ড করছে। আমরা দেখবো এটার কিছু এক্সাম্পল আমরা দিব যে কতর জন্য কত রাখা হচ্ছে, কোন কাউন্টের জন্য 40 কাউন্টের জন্য কত রাখা হয়, 60 কাউন্টের জন্য কত রাখা হয়, এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো সামনে। এক্সাম্পল গুলো আমি এবার আমার একটা হয়েছে, সেখান থেকে আমার একটা ডাটা, আমি এটা অ্যাপ্রুভ হয়েছে যেহেতু, সেখান থেকে আমি নিয়ে আসবো এটা। কারণ আমার কাছে ফ্যাক্টরি ডাটা ছিল কিন্তু সেগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ছিল না। তো কিছু ডাটা আলহামদুলিল্লাহ এখন অ্যাকসেপ্টেড হয়েছে, তো এটা আমি এখন রেফারেন্স হিসেবে তোমাদেরকে দিতে পারবো। হ্যাঁ, ওই ডাটাগুলো আমি সামনের স্লাইডে তোমাদেরকে, সামনের ক্লাসে ইনশাআল্লাহ বা তারপর ক্লাসে আমি তোমাদেরকে ওটা ইনক্লুড করে দেখাবো। কারণ আমার কাছে ডাটা ছিল, এগুলো হলো কমন প্র্যাকটিস ডাটা। এগুলো তুমি বই কখনো লিখলে পরে এটা অ্যাকসেপ্ট নাও করতে পারতো কারোর কাছে, কারণ বুক যদি না থাকে অথবা বুকের চ্যাপ্টার হিসেবে যদি না থাকে অথবা কোনো আর্টিকেল যেটা পাবলিশ না সেটা কখনো অ্যাকসেপ্ট করে না। তা যদিও আমরা ফ্যাক্টরিতে অনেক কিছু প্র্যাকটিস করি, ওটা স্ট্যান্ডার্ড না অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভিসকোসিটি আমরা মেজার করার জন্য তারপরে হলো ডিজায়ার্ড পেনিট্রেশন, যদি আমরা যে ধরনের পেনিট্রেশন চাইতেছি সেটার জন্য আমাকে একটা রিকোয়ার্ড ভিসকোসিটি মেনটেন করতে হবে। এবং যদি আমরা পেনিট্রেশনটা বেশি চাই দেন আমাকে ভিসকোসিটির লর থাকে, আবার পেনিট্রেশনটা যদি বেশি চাই অর্থাৎ বেশি ডায়া পর্যন্ত, ইয়ার্নের বেশি ভিতর পর্যন্ত আমাদের এই লিকারটা মানে পেনিট্রেট করে ভিতরে প্রবেশ করবে, সেই ক্ষেত্রে আবার ভাইস ভার্সা, অর্থাৎ আমাকে ভিসকোসিটিটা কমিয়ে দিতে হবে। এবং যদি আমি মানে কম চাই তাহলে ভিসকোসিটিটা বাড়াই দিতে হবে, জাস্ট অপোজিট। আরেকটা যেটা হয়েছে, সাইজ পেস্ট ক্যান বি মেজার্ড বাই জাহান কাপ। একটা কাপ আছে, এটাকে জাহান কাপ বলে, আমরা দেখবো এখনই। এটা একটা স্টেইনলেস স্টিলের কাপ এবং এটাতে একটা স্মল হোল থাকে এবং একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা হয়, একটা স্টপ ওয়াচ সঙ্গে ইউজ করা হয়। এই স্টপ ওয়াচটা দিয়ে দেখা হয় যেমন কত সময় পর এই কাপটা খালি হয়ে যাচ্ছে ওই লিকারটাকে ইনপুট দেওয়ার পরে। এই যে দেখো এখানে একটা জাহান কাপকে দেখানো হয়েছে এবং রাইট সাইডের পিকচারটাতে দেখো এখানে ভিসকোসিটি মেজারমেন্টটাকে দেখানো হয়েছে। এখানে জাস্ট এই কাপটা ওই যে আমরা লিকারটা আমরা তৈরি করছি সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলোকে অ্যাড করে, সেই লিকারটা থেকে এটা ফুল করে নিয়ে আসা হয় এবং দেখা হয় কত সেকেন্ডে এটা খালি হয়। তো যখন 17 বা 18 সেকেন্ডে এটা ফুল কাপটা খালি হইতেছে, এটা একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং সবার কাছে একটা সেম কাপ মেনটেন করা হয় এবং এটা একটা স্ট্যান্ডার্ড। এটা টাইমের সাথে এটা ক্যালকুলেশন করা হয়। যখন 17 বা 18 সেকেন্ডে এটা খালি হচ্ছে তখন এটার একটা নির্দিষ্ট ভিসকোসিটি ওখানে করা আছে, চার্ট আছে, চার্ট থেকে দেখে নেওয়া হয়। হ্যাঁ, যে এটার কত ভিসকোসিটি কত হবে, এটা যখন 12 সেকেন্ডে খালি হবে তখন কত হবে, যখন খুব দ্রুত খালি হয়ে যাচ্ছে এটা, তো তখন কি ভিসকোসিটি বেশি হবে না কম হবে বলো তো একজন। ID62 আসো, ID7 ইমন আসো, ইমন ID7, ইমন ঘুমাইতেছে। ID30 তারেক। Yes, sir. আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কে ইমন না তারেক? তারেক স্যার। হ্যাঁ, তুমি বলো তো, যদি এখানে খুব টাইমটা যদি আমরা কনসিডার করি আর লিকারটা ভিসকাস কিনা মোর ভিসকাস আর ল ভিসকাস, আমরা কিভাবে এটা মেজার করব? যদি এটা খুব দ্রুত শেষ হয়ে যায়, সাপোজ 12 সেকেন্ডে আমার এই কাপটা খালি হয়ে গেল, তো এটা কি মোর ভিসকাস হবে না লেস ভিসকাস হবে, কোনটা হবে? আর একটা হলো 17 সেকেন্ডে খালি হচ্ছে। স্যার ভিসকাসের স্যার বিষয়টা, হ্যাঁ, স্যার 17 সেকেন্ডে যদি হয় স্যার তাহলে স্যার মোর ভিসকাস স্যার। ইয়েস, হ্যাঁ। আর 12 সেকেন্ডে হলে স্যার লেস। হুম। তো এটা জাস্ট একটা ম্যানুয়াল একটা প্রসেস, এটা ফলো করে। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। আরেকজনের কাছে জিজ্ঞেস করলাম, ও কই ঘুমাইতেছে? ID7 ইমন উঠছে ঘুম থেকে? আর একটু নক দিও তো, ঘুমাইলে উঠে যায় যাতে। আর আমি করে দিব, দাঁড়াও, অ্যাটেন্ডেন্স আস্তে আস্তে করবো, নোট করে রাখতেছি ওদের আইডি গুলো। আরেকটা যেটা আমরা যে এলিমেন্টটা ইউজ করি এই ভিসকোসিটিকে অনেক সময় মেজার করার জন্য, সেটা রিফ্র্যাক্টোমিটার। রিফ্র্যাক্টোমিটারটাকে ইউজ করে আমরা জাস্ট এখানে কি পরিমাণ এখানে সলিড কন্টেন্ট আছে এবং লিকুইড আছে সেটাকে জাস্ট এখান থেকে বোঝা যায় যে সলিড ম্যাটেরিয়ালের পার্সেন্টেজটা কি পরিমাণ আছে। সরাসরি এখানে একটা স্কেল আছে, স্কেলে এটাকে রিপ্রেজেন্ট করে। জাস্ট এখানে যে দেখো গ্লাস যে প্লেটটা আছে এটার উপরে কয়েক ফোঁটা নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েক ফোঁটা এখানে জাস্ট আমরা জাস্ট এই লিকারটাকে নিয়ে জাস্ট এখানে দেখার মতো একটা অপশন আছে ক্যামেরার মতো। জাস্ট এখানে যদি আমরা আইটাকে রাখি, পজিশনিং করি, দেন আমরা দেখতে পারবো যে এখানে যে পার্সেন্টেজটা আছে এটাকে জাস্ট দুইটা ডিফারেন্ট কালারে এখানে অলরেডি শো করবে। এটাও ইউজ করা হয়, তবে ম্যাক্সিমাম যেটা করা হয় সেটা হলো যে জাহান কাপটা ইউজ করা হয়।
তারপরে যেটা হয়েছে এখন আর যে প্যারামিটারস গুলোর মধ্যে আমাদের যে মানে প্যারামিটারস গুলো মেইনলি আমরা ডিসকাস করতেছি হলো সাইজ অ্যাড অন অথবা সাইজ টেক আপ অথবা সাইজ পিক আপ পার্সেন্টেজ কিভাবে মানে এটাকে কন্ট্রোল করা যায় বা যে সমস্ত ফ্যাক্টরের জন্য রেসপন্সিবল, অর্থাৎ সাইজ টেক আপ পার্সেন্টেজ কে কন্ট্রোল করতেছে যে সমস্ত ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করতেছি। এই ইম্পর্টেন্ট প্যারামিটারস গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এর মধ্যে আরেকটা হলো স্কুইজিং প্রেসার। আমরা এর আগে দেখেছিলাম স্কুইজ রোলার মনে আছে, একটু আগে দেখতেছিলাম। এই স্কুইজ প্রেসারটা যদি ইনক্রিজ করা হয়, সাপোজ আমরা যদি খুব জোরে চিপি একটা কাপড়, হ্যাঁ, কাপড় ধোয়ার পরে এই কাপড়টা খুব জোরে অনেক জোরে স্কুইজ করলাম, তো তাহলে কি হবে? এটার ভিতরে ওয়াটারের যে পার্সেন্টেজটা আছে বা ওয়াটারের কন্টেন্টটা আছে, ওয়াটারের পরিমাণটা, এটা কি মানে সেম থাকবে? আরেকটা যেটা হালকাভাবে কমে যাবে স্যার। হ্যাঁ, যেটা বেশি করে চিপাইলাম, খুব স্কুইজ করলাম অনেক জোরে, তো সেটা কমে যাবে না আলটিমেটলি? হ্যাঁ স্যার। বেশি হবে? কোনটা বলো? কমে যাবে। কমে যাবে। আচ্ছা, পানির পরিমাণ কমে যাবে, এই তো? জি স্যার। আচ্ছা, বেশি হবে কি বলছিল? বেশি? স্যার বেশি তো বলিনি, বলছি কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কমে যাবে। থ্যাংক ইউ। তার মানে আমাদের এখানে যদি আমরা স্কুইজিং প্রেসারটাকে ইনক্রিজ করি তাহলে কি হবে? সাইজ অ্যাড অন পার্সেন্টেজটা কি হবে? আমরা নিচের গ্রাফটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারতেছি, তাই না? যতই আমরা স্কুইজের প্রেসারটাকে ইনক্রিজ করতেছি, আমাদের সাইজ অ্যাড অন পার্সেন্টেজ কমে যাবে। বুঝতে পারতেছো? আবার যে সাইজ অ্যাড অন পার্সেন্টেজটাকে আমি বেশি রাখতে চাই, মেইনলি আমার কিন্তু টার্গেট থাকে সাইজ অ্যাড অন, অর্থাৎ সাইজ টেক আপ পার্সেন্টেজটাকে আমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আগেই সেট করে ফেলি। আগে থেকে আমাকে ইয়া করতে হয়, মানে সেট করতে হবে যে আমি এইটা চাচ্ছি, এক্সপেক্টেড একটা পার্সেন্টেজ আমাকে আগে থেকে ডিটারমাইন করতে হবে যে আমার এই স্পেসিফিকেশন বা এই কনস্ট্রাকশনের জন্য আমার এত দরকার। তো ওই হিসেবে মেইনলি যেটা করা হয়, সাইজ অ্যাড অন পার্সেন্টেজটাকে মেনটেন করার জন্য আমাকে স্কুইজ প্রেসারটাকে কম বেশি করা হয়। এটা জাস্ট এখন মডার্ন মেশিনগুলোতে খুব সিম্পলি এটাকে মানে এটাকে কন্ট্রোল করা যায় খুব সহজেই, যে আমি কত প্রেসার রাখতে চাইতেছি। খুব ইজিলি এটাকে জাস্ট মনিটরে সেট করে দিলে স্মার্টফোনের মতো ও ইজিলি এটাকে চেঞ্জ করে ফেলে, সহজেই এটাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, একটু আগে যেটা বলতেছিলাম সেটাই এখানে, যদি হাই এবং লো প্রেসার স্কুইজিং এর কথা চিন্তা করি, তো যদি আমরা এরকম চাই যে সাইজ কোটিং অর্থাৎ ফিল্মের থিকনেসটা যদি অনেক লো চাই, তো এই ক্ষেত্রে আমাকে প্রেসারটাকে হাই রাখতে হবে। এই সেই সাথে যেটা হবে কি, সাইজ পেনিট্রেশনটা অনেক সময় হাই হয়ে থাকে যদি আমাদের এখানে প্রেসারটা হাই থাকে। তো আরেকটা যেটা হয়েছে যে যদি আমার প্রেসারটা লো থাকে, সেক্ষেত্রে সাইজ কোটিংটা অনেক সময় লো প্রেসারের কারণে হাই থাকে। তো এখানে আরেকটা ফ্যাক্টর যেটা এটার সাথে জড়িত, সেটা হলো টাইমের একটা ফ্যাক্টর আছে। যেমন সাইজ পেনিট্রেশনটা লো হয়ে থাকে, তো সেই সাথে টাইম যদি সেম রাখা হয়, সেক্ষেত্রে বলা হয়েছে যদি টাইম যদি এখানে কম বেশি করা হয়, তো এক্ষেত্রে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা দেখো এখানে এখানে স্কুইজ রোলারটাকে দেখানো হয়েছে। স্কুইজ রোলারের হার্ডনেসটার উপরও ডিপেন্ড করতেছে আমার এখানে যে আমি টেক আপ অথবা আমাদের যে পিক আপ পার্সেন্টেজ, সেটা ডিপেন্ড করতেছে হার্ডনেস অফ দ্য টপ স্কুইজ রোলার। টপ স্কুইজ বলতে স্কুইজ রোলারটা, নিচেরটা যেটা আমরা সাইজ রোলার বলে থাকি। তো টপ স্কুইজ রোলার, যে বটম স্কুইজ রোলার যেটা আছে, এটা নরমালি স্টেইনলেস স্টিলের তৈরি হয়। তো টপ স্কুইজিং রোলার যেটা থাকে, টপ স্কুইজ রোলার এটাতে মেটালিক কোর থাকে, বাট এটার উপরে একটা সিনথেটিক ম্যাটেরিয়াল একটা কভার থাকে, একটা কভার থাকে। এই কভারটা একটা নির্দিষ্ট থিকনেস থাকে। তো এই টপ রোলারের হার্ডনেসটা যদি দেখো, এটা মেইনলি এটা খুব ভালো কোয়ালিটির একটা আমাদেরকে কোটিংটা ক্রিয়েট করতে হয়, আদারওয়াইজ কিছুদিন পরেই এটা ড্যামেজ হয়ে যায়। তো এটা ড্যামেজ হয়ে গেলে পুরো সাইজিং এর যে কোনো একটা পয়েন্টে যদি ড্যামেজ হয়ে যায়, তো এখানে সাইজিং এর ফল্ট আসা শুরু করবে, কারণ ওই পয়েন্টে আমাদের প্রেসারটা, আমরা যদিও রোলারের প্রেসারটা সেম রাখলে ওই নির্দিষ্ট পয়েন্টে প্রেসারটা সেম পাওয়া যাবে না। তো এই কারণে এটা খুব ভালো কোয়ালিটির নরমাল ইউজ করা হয়। তো এরপরও সাইজিং এর ফল্টস গুলোর মধ্যে একটা মেজর একটা ফল্টস এই স্কুইজ রোলারের কোটিং এর কারণে হয়ে থাকে। এই কোটিংটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তো এই ক্ষেত্রে সাইজিং এর ফল্ট আসা শুরু করে। এই ফল্টস গুলোকে আমরা ফেস করি ভেঙে যাওয়ার পরে। The hardness of the top roller যদি এটা লো হয়ে থাকে, then there will be flattening of the roller, flattening হয়ে যাবে, thus the contact area increase which effectively reduce the pressure acting at the nip zone.
অর্থাৎ এই যে যে আমরা নিপ জোন যেটা বলতেছিলাম একটু আগে বলতেছিলাম, ডিপ মানে এটাকে আমরা ইমার্স করতেছিলাম এবং নিপ মানে জাস্ট এটাকে স্কুইজ করতেছিলাম। তো স্কুইজিংটা ওই জায়গাটাতে প্রপারলি হবে না, কারণ দুইটার যে সারফেস কন্টাক্ট আছে এই জায়গায় একটা গ্যাপ হয়ে যাবে। তো গ্যাপ হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি ওই পয়েন্টে দেখা যাবে যে আমাদের কিছু ইয়ার্ন এটার টেক আপ পার্সেন্টেজ বেশি রয়ে যাবে। যেমন সাপোজ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গা যদি এটা সেন্টার পয়েন্টে যেরকম হয়ে যায়, এটা কোনো কারণে এটা ফ্ল্যাটেনিং হয়ে গেছে, তো আলটিমেটলি ওই জায়গাটাতে কি হবে, যদি চ্যাপটা হয়ে যায়, লেগে যায়, বা ওইটা যদি ড্যামেজ হয়ে যায়, তো কি হবে ওই পয়েন্টে? ওখানে বলো কেউ একজন, কি প্রবলেম হবে? সুইচ করার কথা ছিল প্রপারলি, যদি প্রপার রোলারটা যদি ঠিক থাকতো, আর যদি ঠিক না থাকে একটা নির্দিষ্ট পয়েন্টে যদি প্রবলেম হয়, দেন কি হবে? বুঝতে পারছো কিনা কেউ একজন বলো দেখি, না বুঝলে আবার রিপিট করো। স্যার একবার বলেন স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা হ্যাঁ, তো এটা বলবা তো বুঝি নাই, না বুঝলে তো আরেকবার রিপিট করবো। সাজ্জাদ আছো 63? সাজ্জাদ আইডি? Yes, sir. হ্যাঁ, তুমি কিছু বুঝছো না ঘুমাইতেছো কোনটা? না স্যার, আবার একটু বলেন স্যার। আরেকটু বলবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি একটু একটু একটা কাজ করতেছি, সেটা হলো আমি একটু অ্যানোটেশন নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা এখানে রোলারটা দেখতে পাচ্ছ, আমার স্পটলাইটটা রোলারের উপরে? জি স্যার। হ্যাঁ, তো সাপোজ খেয়াল করো, এই যে একটা পয়েন্ট মিডিল পয়েন্টে সাপোজ ধরে নাও, এই পয়েন্টে কোনো কারণে হার্ডনেস যেটা থাকার কথা ছিল এটা নাই, কোনো কারণে সাপোজ এখানে এটা ফ্ল্যাটেনিং হয়ে এটা চ্যাপ্টা হয়ে গেছে এই পয়েন্টে সাপোজ, তো এটা নিচে আরেকটা রোলার থাকে, এর আগে দেখেছিলাম, মনে আছে কিনা তোমাদের? এই যে দেখো, এটা হলো টপ রোলার, এটার ক্রস সেকশনটা এটা, যে রোলারটা আমরা এখন দেখতেছি ইয়েলো কালার যেটার উপরে কোটিং দেওয়া, সেটা হলো এই রোলারটা। তো নিচে আরেকটা রোলার থাকে, এই নিচে যে রোলারটা সেটাকে আমরা বলে থাকি সাইজিং রোলার। এই সাইজিং রোলারটা স্টেইনলেস স্টিলের হয়ে থাকে। আর টপে যে রোলারটা আমরা ইউজ করে থাকি সেই রোলারটাকে আমরা বলতেছি স্কুইজ রোলার। এই স্কুইজ রোলারের উপরে সাপোজ ধরে নাও এখানে 2 মিলিমিটারের একটা কোটিং দেওয়া আছে বা 3 মিলিমিটারের একটা কোটিং আছে সাপোজ ধরে নিলাম আমরা। তো এই রোলারটার ক্রস সেকশন দেখতেছি আমরা এই সাইড থেকে দেখতেছি। যদি আমরা এখন সাইড থেকে না দেখে যদি হয় ফ্রন্ট অথবা ব্যাক সাইড থেকে যদি দেখি, তাহলে কি দেখা যাবে? এটা একটা লম্বা একটা রোলার, রোলারের একটা প্রান্ত এই পাশে দেখা যাচ্ছে। বুঝতে পারতেছো কিনা? এটুকু বুঝছো? যেটুকু আলোচনা করছে এটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, তো এখন এই যে রোলারটাই সাপোজ এই রোলারের সাইড থেকে দেখলে কেমন দেখা যেত? সাইড ভিউটা জাস্ট একটা রাউন্ড দেখা যেত, রাউন্ড ক্রস সেকশন, আর কিছু না। তো এখন সার্কেলের মতো দেখা যেত। এখন যদি আমরা এই পোরশনটা যদি চিন্তা করি যে এইটার এই পোরশনে কোনো একটা কারণে ড্যামেজ হয়ে গেছে অথবা হার্ডনেস ঠিক নাই এই নির্দিষ্ট একটা পয়েন্টে, অথবা ফ্ল্যাটেনিং হয়ে গেছে এই পয়েন্টে, এই যে মাঝখানের এই পয়েন্টে, সাপোজ মিডিলে 1 ইঞ্চি জায়গা জুড়ে এরকম, এটার উইডথ ওয়াইজ অর্থাৎ রোলারটার এই লেন্থ ওয়াইজ যদি এখানে 1 ইঞ্চি জায়গা প্রবলেমেটিক হয়, তো কোনো কারণে যদি এখানে প্রবলেমেটিক হয়, তো ও যেই পয়েন্ট, এই পয়েন্টগুলো এবং বাকি যে পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্ট তো ও পুরো প্রেসার, এটাকে ফুল প্রেসার ক্রিয়েট করা হইতেছে নিচের দিকে। তো যখন নিচের দিকে প্রেসার ক্রিয়েট করা হইতেছে এই পয়েন্টে এটা গ্যাপ রয়ে যাবে এখানে, যেহেতু এখানে ফ্ল্যাটেনিং হয়ে এটা চ্যাপ্টা হয়ে গেছে, এই পয়েন্টে হার্ডনেস ঠিক নাই। তো তাহলে কি হবে, যে সাইজিং এর যে ইনগ্রেডিয়েন্ট গুলো এখানে আসতেছিল ইয়ার্ন হয়ে এবং এই দুইটার গ্যাপে এটা পার হয়ে যেতেছিল, স্কুইজ করতেছিলাম, তো এই পয়েন্টে প্রপারলি স্কুইজ হবে না ঠিক মতো। অর্থাৎ এখানে ইয়ার্নের থেকে যে পরিমাণ স্কুইজ করে আমরা ম্যাটেরিয়াল গুলোকে আমরা বের করে নিয়ে যেতে পারবো, এই পয়েন্টটাতে এই পরিমাণ ম্যাটেরিয়াল আসলে এখান থেকে বের হয়ে আসবে না ইয়ার্নে। অর্থাৎ এখানে টেক আপ পার্সেন্টেজটা বেড়ে যাবে এবং এই পয়েন্টগুলোতে বাকি যে পয়েন্টগুলো আছে এগুলোর চাইতে এই মাঝখানে যে প্রবলেমেটিক পয়েন্টটা আছে, প্রবলেমেটিক যে জোনটা আছে অল্প একটু জায়গা, এই পয়েন্টের সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো বেশি বেরোন চলে যাবে, যেহেতু এই রোলারটার মাধ্যমে প্রেসার ক্রিয়েট করা হবে নিচের রোলারটাতে এবং দুইটা রোলারের মাঝখান দিয়ে আমরা ইয়ার্নগুলোকে পাস করে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমরা ফেস করব। এটুকু বুঝছো কিনা? যেটাকে আমরা নিপ জোন বলতেছি, অর্থাৎ যে পয়েন্টে প্রেসারটা দিচ্ছি এই পয়েন্টে। কিছুটা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আরেকটা যেটা অপোজিট ঘটনা ঘটে, যেন হার্ডার রোলার যদি বেশি হার্ডার হয়ে যায়, তাহলে যেটা হবে, যদি বেশি হার্ড হয়ে যায় দেন যেটা হবে যে শার্পার নিপ দিবে, অর্থাৎ অনেক বেশি করে নিপ দিবে এবং লোয়ার ওয়েট পিকআপ, এবং ওয়েট পিকআপ যা রাখতে চাইতেছি তার চাইতে মানে কমে যাবে। এটা হয় যখন কিনা আমরা রোলারটা চেঞ্জ করি ইনিশিয়াল অবস্থায়, অথবা কোনো কারণে চলতেছিল এই অবস্থায় প্রবলেম দেখা দিয়েছে, রোলারটার কোটিং চেঞ্জ করা হয়েছে, সেই এর পর এই প্রবলেমগুলো মেইনলি অ্যারাইজ করে, মেইনলি আমরা ফেস করি ফ্যাক্টরিতে।
তা না হলে নর্মালি যেটা করা হয়, রোলার চলতে থাকলে কমনলি একটা নির্দিষ্ট রেসিপি সেট করে দেওয়া হয়, এবং যারা অপারেটর বা যারা আমরা ওইভাবে কাজ করি তারা আমরা মোটামুটি একটা ধারণা থাকে যে এটাতে এই পরিমাণ প্রেসার দিলে এত পিক আপ পাওয়া যায়, তো সেই হিসেবে এটা সেট করা হয়। তো এই এই হার্ডনেসটাকে আমরা ওই যে শোর হার্ডনেস যদি আমরা চিন্তা করি, এইটাকে 45D এর ভিতরে রাখার চেষ্টা করা হয়। তোমরা এটা একটু দেখে নিও যে হার্ডনেসটা কিভাবে মেজার করা হয়, বা এককটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, যদিও আমাদের লাগবে না, বুঝতে চাইলে আর কি একটু তোমরা নিজেরা দেখে নিও। তো দেখো, এক তো হলো সেটার হার্ডনেস ছিল, সেই সাথে দেখো এখন আমরা সেটা বলতেছি, দেখো থিকনেস, দুইটার থিকনেস কিন্তু ডিফারেন্ট আছে। এখানে একটা রোলার দেখানো হয়েছে, এখানে আরেকটা রোলার দেখানো হয়েছে, এটা দুইটা ফ্যাক্টরিতে দেখানো হয়েছে, দুই জায়গায়। তো এটার যে থিকনেস আছে, এখানে তো গ্রিন কালার যেটা, এটার থিকনেস একটু বেশি না, ডিফারেন্ট না দুইটার থিকনেস? জি স্যার। হ্যাঁ, তো এই থিকনেসটার উপরও ডিপেন্ড করতেছে আমাদের পিকআপ পার্সেন্টেজ। অর্থাৎ দেখো, if the thickness of synthetic rubber cover on the top roller is greater, যদি অর্থাৎ এটা যদি বেশি হয়, then the extent of flattening is more। তো এরপরে যদি কোনো কারণে এখানে প্রবলেম দেখা দেয় বা যে কোনো একটা পয়েন্টে, তো ফ্ল্যাটেনিংটা কি হবে, এখানে কম্পারেটিভলি বেশি হবে, তো এটার ক্ষেত্রে ফ্ল্যাটেনিংটা কম হবে। দিস উইল রিডিউস দ্য নিপ প্রেসার, এটার কারণে নিপ প্রেসারটা রিডিউস হয়ে যাবে, দাস দ্য ওয়েট পিকআপ উইল ইনক্রিজ। এবং এইটার কারণে আলটিমেটলি দেখো এখানে ওয়েট পিকআপটা, সাপোজ যদি সবকিছু প্যারামিটার ঠিক থাকে, এটা তো ধরো আমি একটা প্রেসার ক্রিয়েট করছি, সাপোজ যে প্রেসারটা, সেম প্রেসার যদি এখানে আমরা ইমপ্লিমেন্ট করি, একই প্রেসার, দেখো দুইটার মধ্যে কোনটার ক্ষেত্রে পিকআপ পার্সেন্টেজ বেশি হবে, অর্থাৎ কোনটার ক্ষেত্রে কম, মানে মানে ম্যাটেরিয়াল গুলোকে বের করে নিয়ে আসবো। অর্থাৎ পানির পরিমাণ যদি আমরা চিন্তা করি যে এটা দিয়ে যদি আমি স্কুইজ করি এবং এটা দিয়ে স্কুইজ করি, সাপোজ যদি ধরে নিই যে কোনো একটা ওয়াটার আমি জাস্ট ইমপ্লিমেন্ট করছি কোনো একটা ইয়ার্নের ভিতরে, তো ইয়ার্নটা এটার এই এখানে একটা যেটা stainless থিকনেস steel- কম স্যার ওইটা দিয়ে আসবে। হ্যাঁ, থিকনেস কম আছে, এটাতে কি হবে, বেশি পিকআপ আর হবে ওখান না থেকে কম হবে, বেশি বের হয়ে আসবে। বেশি বের হয়ে আসবে স্যার। বেশি বের হয়ে আসা মানে কি, এটা ড্রাই হয়ে যাবে, অর্থাৎ ম্যাটেরিয়াল কম ইনপুট হবে, তো আলটিমেটলি কি হবে, পিকআপ পার্সেন্টেজ কি বেশি না কম, মানে কি পরিমাণ ইনগ্রেডিয়েন্ট সুতার মধ্যে ফাইনালি থাকবে, বেশি না কম থাকবে, এটার পরে এটা ক্রস করে যাওয়ার পরে সুতার মধ্যে কম থাকবে স্যার, কম কম থাকবে, আর এটাতে বেশি থাকবে। বুঝতে পারছো, সবাই বুঝছো ও যেটা বললো, এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম। তার মানে কি স্যার এখানে ফোম টাইপের ইনগ্রেডিয়েন্টস গুলা কি ইউজ করা হয়? জি, ও স্যার, তার মানে যে এখানে যে স্যার এই যে সাদা যে অংশটা, যে থিকনেস কম বাড়াটা, মানে থিকনেসটা তো স্যার আস্তে আস্তে বাড়বে, মানে এটা তো মানে যত বেশি ওয়াটার অ্যাবজর্ব করবে তত বেশি তো বাড়তে থাকবে। আমি তো তার মানে স্যার এখানে যে বলো বলো শেষ করো। হ্যাঁ, তাহলে কি স্যার এখানে কি একটু ফোম টাইপের মানে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করা হয় নাকি? এখানে এখানে ফোম টাইপ না, আমি তোমাকে বলি এখানে অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল ইউজ করা হবে, স্টার্চ হিসেবে স্টার্চ ইউজ করবো আমরা, বার্লি দেখছো, ভাতের মার বার্লি, স্টার্চ ইউজ করবো, এখানে পলিভিনাইল অ্যালকোহল ইউজ করি আমরা, পিভিএ, অনেক সময় কার্বক্সিমিথাইল সেলুলোজ ইউজ করে থাকি, কমনলি এটা ইউজ করা হইতেছে এখন। তো কার্বক্সি এটা ওয়ান টাইপ অফ অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল, এবং সেই সাথে যেটা হবে কি, এটা ওয়াটার সলিউবল কিছু আমরা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব, এবং সেই সাথে আমরা কিছু সময় ওয়াক্স ইউজ করে থাকি, যেটা বললো ফোম টাইপের, ফোম এখানে ক্রিয়েট করে, কারণ এটা কন্টিনিউয়াস রানিং থাকে, তো নিচে এটা নিচে দেখছো না, ইমার্শন রুলারটা কন্টিনিউয়াস চলতে থাকে, খুব হাই স্পিডে চলে, 30 মিটারস পার মিনিটে চলতে থাকে। তো 30 মিটারস পার মিনিটে যখন আমাদের ওই যে ইমার্শন রুলার, নিচে যে রুলারটা মেইনলি ইমার্স অবস্থায় থাকে, এই রুলারটা যখন মুভ করতে থাকে, কোনো একটা পানি যখন স্টিরিং করতে থাকবে, কি হবে, আলটিমেটলি ফোম ক্রিয়েট হয়ে যায়। তো এই জন্য এখানে যেটা করা হয়, আমরা অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করি, তো এরপরও কিছু ফোম ক্রিয়েট করে, তোমরা একটু কোনো এক সময় ভিডিও দেখে নিও, অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করার পরও কিছু ফোম থেকে যায়। তো তুমি যেটা বলতেছিলে, হ্যাঁ এখানে কিছু ফোম ক্রিয়েট করে, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, কিছু ফোম থাকে, এবং যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করি, ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করি, সেগুলো ওয়াটার সলিউবল ম্যাটেরিয়াল, এবং এই ম্যাটেরিয়াল গুলো মূলত আমরা অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল, যেমন আমরা স্টার্চ ইউজ করি, বার্লি আমরা যদি চিন্তা করি, স্টার্চ ইউজ করি মেইনলি, মেজর যে এলিমেন্ট সেটা হলো 60 থেকে 70% আমরা স্টার্চ ইউজ করে থাকবো। আমরা একটু পরে দেখবো যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা ইউজ করবো, জাস্ট এর আগে আমরা একটু আলোচনা করে নিলাম যে যে সমস্ত ফ্যাক্টর গুলো, ইম্পর্টেন্ট প্যারামিটারস গুলো আছে। তুমি যেটা জানতে চাইছিলে, আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, যেটা তুমি আস্ক করছিলে অ্যাকচুয়ালি। জি স্যার, জি স্যার। স্যার এক্সটেন্ট অফ ফ্ল্যাটেনিংটা যদি আরেকবার বলতেন স্যার। এক্সটেন্ট অফ ফ্ল্যাটেনিং, যখন এটাকে আমি একটা প্রেসার ক্রিয়েট করবো, সাপোজ দেখো এখান থেকে যদি টপ থেকে যদি আমরা একটা প্রেসার ক্রিয়েট করি, তাহলে এটা এটা কি এই অবস্থায় থাকবে, নাকি অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট অবস্থায় কি এরকমই থাকবে, নাকি এটা
চাপ দেওয়ার কারণে এটা দুই দিকে কিছুটা হলে ফ্ল্যাটেনিং হয়ে দুই দিকে একটু ছড়িয়ে যাবে, এরকম হবে, বা একটু মানে এখান থেকে পজিশনটা ধরো এখানে যে প্রেসার ক্রিয়েট করি সাপোজ, চাপ দেই, তো এটা কি এই অবস্থায় এই পজিশনেই থাকবে না এটা একটু বিচ্যুত হবে এখান থেকে, চেঞ্জ স্যার হবে এটা কিছু? বিচ্যুত হবে স্যার। হ্যাঁ, কিছুটা হবে। তো এটা হলো নরমাল একটা ফ্ল্যাটেনিং। কিন্তু যদি কোনো কারণে একটা পয়েন্টে মাঝখানে কোনো একটা পয়েন্টে সাপোজ ধরে নাও একটা পয়েন্টে যদি প্রবলেমের কারণে একটা ফ্ল্যাটেনিং হয়ে গেল, প্রবলেমের কারণে এই পয়েন্টে সাপোজ ধরো কোনো একটা কারণে ড্যামেজ হয়ে ফ্ল্যাটেনিং হয়ে গেছে, এটা ধরো ইয়া হার্ডনেসটা সেম নাই, এটা হার্ডনেসটা অনেক কম হয়ে গেছে, যে হার্ডনেস টাকার কথা ছিল একটা পয়েন্টে সাপোজ যখন ম্যানুফ্যাকচারার তৈরি করতেছিল, কিংবা এটা রানিং অবস্থায় চলতে চলতে একটা পয়েন্টে এমন এই পয়েন্টটাতে একটু উইক ছিল, এই পয়েন্টটাতে এরকম হয়ে গেল, ফ্ল্যাটেনিংটা বেশি হয়ে গেল, এবং বাকি পয়েন্টগুলোতে ফ্ল্যাটেনিংটা সেম থাকলো। তো এইটা একটা একটু আগে যেটা আলোচনা করতেছিলাম সেটা ছিল ওই প্রবলেম। কিন্তু এখন যেটা কম্পেয়ার করতেছি সেটা হলো এই রোলারটার সঙ্গে এই রোলারটা যদি কম্পেয়ার করি, তো এটার যে ফ্ল্যাটেনিংটা হবে, এটা যেহেতু আমাদের থিকনেস কম, তো এইখানে থিকনেস বেশি হওয়ার কারণে এটার ফ্ল্যাটেনিং কি সেম হবে না ডিফারেন্ট হবে? বেশি হবে, তোমার কি মনে স্যার হয়? একটু কম কম হওয়ার হবে? কথা স্যার। কম হওয়ার কথা, কেন কম হবে জি বলো? স্যার। স্যার হার্ডনেস থিকনেস যদি বেশি তাই রেজিস্ট্যান্স বেশি হবে স্যার প্রেসারের প্রতি স্যার। থিকনেস বেশি তাই রেজিস্ট্যান্স বেশি হবে। বেশি হবে। আচ্ছা, আর যদি স্যার আমি যদি সেজন্য বলি স্যার সেম মেটেরিয়াল যদি ইউজ করে থাকি সেক্ষেত্রে কি সেম হবে? স্যার সেম ম্যাটেরিয়াল ইউজ করলে স্যার এটা যেহেতু থিকনেস বেশি স্যার, এটার হ্যাঁ, ওই যে মানে প্রেসারটা স্যার ট্যাকল দিতে পারবে ভালো, সেজন্য ডিফর্ম কম হবে সেটা বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি তুমি যেটা বলতেছো, কিন্তু অ্যাকচুয়ালি সেই ডিফর্মেশন আসলে যেটা অ্যাকচুয়ালি যে পরিমাণ লোড দিয়ে এটাকে ডিফর্ম করে ফেলবো, আসলে অত প্রেশার আমরা এখানে ক্রিয়েট করবোই না। আমরা জাস্ট একটা নির্দিষ্ট প্রেশার দিয়ে থাকি, যে কারণে যেটা হয় আমার জাস্ট ইয়ার্নটাকে পাস করার জন্য যে প্রেশারটা লাগে, বাকি এরপরও তুমি যেটা বলছো আমি আরেকটু চিন্তা করে দেখবো। খুব ভালো জিনিস তুমি বলছো, থ্যাংক ইউ। তুমিও একটু দেখো এটা নিয়ে স্টাডি করে, আমিও একটু দেখি, কোনো প্রবলেম নেই। বাকি আমি যেটা বলতে চাইছিলাম, এই পরিমাণ প্রেশার এখানে ক্রিয়েট করা হয় না যে এটা ডিফরমেশন হয়ে এখান থেকে সাপোজ এই রোলারের গায়ে যে লাগানো আছে সেখান থেকে সরে অন্যদিকে চলে যাবে। জাস্ট প্রেসার ক্রিয়েটের কারণে একটা নির্দিষ্ট পরিমাণ, দেখো এখানে খুব ইজি যদি আমরা চিন্তা করি, একটা রাবার যদি চিন্তা করি, রাবারের থিকনেসটা এরকম দেওয়া হয়েছে, এখানে রাবারটা দেওয়া হয়েছে খুব অল্প পরিমাণ। তো সেম প্রেসার যদি দুটাতে দেওয়া হয়, তো আলটিমেটলি এখানে রাবারটা কিছুটা হলো যদি এখানে থিকনেস বেশি থাকে, একটা মোটা রাবার দেওয়া হয়েছে, এখানে খুব পাতলা একটা রাবারের কোটিং দেওয়া হয়েছে, এবং দুইটার হার্ডনেস সেম রাখা হয়েছে, সাপোজ ধরে নিলাম সেম হার্ডনেস দুইটার। তো সেম হার্ডনেস হয়ে থাকলে যখন একই পরিমাণ প্রেসার আমরা দুইটা রোলারে প্রেস করব, তো এটা ইজিলি আমরা যেটা দেখি এখানে, আমি সাইন্টিফিক ক্যালকুলেশন অ্যাকচুয়ালি করি নাই, তোমাকে আমি ফ্র্যাঙ্কলি শেয়ার করতেছি, কারণ এটা নিয়ে আমি অ্যানালাইসিস করি নাই যেহেতু। তুমি যদি করে থাকো বাস তোমারটা আমি অ্যাকসেপ্ট করবো, কোনো অসুবিধা নেই। আর তোমার কাছ থেকে শিখতে পারা এটা অনেক বড় একটা জিনিস। আমি ক্লাসের ভিতরে আমি শিখতে খুব পছন্দ করি। আমি আমার আগে যারা ছিল তাদেরকে আমি বলছি যে তোমরা কোনো একটা ব্যাপারে আমার চাইতে আরো ভালো জানতে পারো, বাকি শেয়ার করবো যাতে আমরা সবাই সেখান থেকে কোনো একটা কিছু আউটকাম আসে, এবং সেটা যদি নতুন কিছু হয় আলহামদুলিল্লাহ সেটা আমরা শিখে নিলাম সবাই। বাকি যেটা আমি কমনলি যেটা আমি চিন্তা করছি সেটা হচ্ছে জাস্ট এখানে যখন প্রেশারটা ক্রিয়েট করা হবে, আমি সাইন্টিফিক অ্যানালিসিস করি নাই, তোমাকে আগেই বলে নিচ্ছি, সরি। তো সেখানে আলটিমেটলি দেখো রাবারটার যে ডিফ্লেকশন হবে এখান থেকে, যে তুমি যেটা বলতেছো ফ্ল্যাটেনিংটা হবে, এটা কম্পারেটিভলি একটু বেশি হয়ে থাকে। আর ফ্যাক্টরিতে যেটা হয়, এক ফ্যাক্টরিতে কখনো দুই ধরনের রোলার আমরা ইউজ করি না, এক ধরনের রোলারই থাকে, সুতরাং কম্পেয়ার করার কোনো ওয়ে থাকে না। তো কমন যেটা আমরা স্টাডিতে দেখি সেটা ছিল এরকমই। তো এটার ফ্ল্যাটেনিংটা বেশি হয়, এটার ফ্ল্যাটেনিংটা কম্পারেটিভলি কম হয়। তো তুমি যেটা বলছো, তুমি যদি লজিক্যালি এটা নেক্সট ক্লাসে আমাদেরকে বলো, আমরা ইনশাল্লাহ তোমারটা অ্যাকসেপ্ট করবো, কোনো সমস্যা নেই। এবং প্রয়োজনে আমরা এটা নিয়ে পেপার করব এটার বিরুদ্ধে, তো মানে এটা যেটা আছে কমন, তো তোমার পেপার অ্যাকসেপ্ট হবে, তোমার কথা কোনো অসুবিধা নাই। কিন্তু ঘটনা হলো এটা অ্যাকসেপ্ট হইতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড হইতে হবে, কোনো বুকের রেফারেন্সে হলে আমরা নিব। কত আইডি তোমার? স্যার 74। 74, ঠিক আছে। তুমি এটা নিয়ে আমার সঙ্গে কাজ করতে পারো, সমস্যা নেই। এটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে, যেহেতু একটা টপিকস তুমি বলছো, আমরা একটা পেপারও করতে পারি এটা নিয়ে, যদি তোমারটা রাইট হয়ে থাকে। এটা তো বইয়ের থেকে নিছি আমি, তো যদি তোমারটা রাইট হয় তোমারটা নিয়ে আমরা কাজ করলাম নেক্সট টাইম, সমস্যা নেই। ও স্যার আমি খোঁজ নেব স্যার হ্যাঁ, তুমি একটু এই ব্যাপারে ডিটেল স্যার। স্টাডি করো, এবং আমি যেহেতু পাইছি এটা আমি তোমাকে দিলাম, কারণ আমি এটা নিয়ে কোনো আলাদা স্টাডি করি নাই, রিসার্চ করি নাই, সুতরাং আমি তোমাকে তোমারটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না এই মুহূর্তে। দেন তুমি যদি আমাকে লজিক্যাল ইয়া দিতে পারো, বুক রেফারেন্স দিতে পারো, দেন আমি তোমারটাই অ্যাড করবো এরপর থেকে ইনশাল্লাহ। ঠিক আছে। তো কমনলি যেটা বলতে চাইছিলাম সেটা তো বুঝতে পারছো, যে এখানে যেটা এখন যেটা মানে এইটুকু ইনপুট নিয়ে নাও, পরে তোমারটা আমরা অ্যানালাইসিস করে দেখবো না। ঠিক আছে। সেটা হচ্ছে যে এইখানে আলটিমেটলি এই যেটা রোলার
এবং এই দুইটা রোলার যদি আমরা সেম মেশিনে সবকিছু সেম প্যারামিটার ইউজ করে মানে ব্যবহার করি এবং সেম প্রেসার মেনটেন করি, তো সেই ক্ষেত্রে সাইজ অ্যাড অন পার্সেন্টেজ অর্থাৎ সাইজ টেক আপ পার্সেন্টেজটা কি হবে, এটার ক্ষেত্রে কম্পারেটিভলি কম হবে এবং এটার ক্ষেত্রে সাইজ টেক আপ পার্সেন্টেজ ফাইনালি যে টেক আপ হবে অর্থাৎ ম্যাটেরিয়াল অর্থাৎ ইনগ্রেডিয়েন্ট গুলো টেক আপ হবে, এটার ক্ষেত্রে কম্পারেটিভলি একটু বেশি হবে, বেটার হবে, ইনক্রিজ করবে। ওয়েট পিক আপের কথা বলতেছি, বুঝতে পারছো? স্যার একটা কথা মানে বলো। ওইখানে আহ, কখন আমরা কোনটা ইউজ করবো, মানে থিকনেস বেশি যুক্ত রাবারটা আমরা কখন ইউজ করবো আর থিকনেস যুক্ত হ্যাঁ, রাবারটা আমরা কখন ইউজ খুব করবো? খুব ভালো কথা বলছো, থ্যাংক ইউ। আর কিছু মানে কোশ্চেন তো এটাই নাকি এর সঙ্গে আর কিছু আছে রিলেভেন্ট কিছু? হ্যাঁ, এটা আনসার হচ্ছে আমরা যদি সাপোজ একটা মেশিন কিনি, তো এই মেশিনটার সঙ্গে আমাদেরকে একটা টাইপের রোলার দিয়েই দিবে। বুঝতে পারতেছো কথা আমার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো একটা টাইপের আমাদেরকে এই ধরনের রোলার আমাকে স্কুইজিং রোলার তারা মেশিনের সঙ্গে প্রোভাইড করবে। তো এটার একটা নির্দিষ্ট হার্ডনেসও তারা আমাদেরকে প্রোভাইড করবে এবং বলে দিবে, তাদের যে স্পেসিফিকেশন শিট থাকে সেখানে বলে দিবে যে এইটাই ইউজ করতে হবে এরপর থেকে। তো আমি চাইলে তখন আর আসলে মেশিন যখন আমি পারচেজ করে ফেলি তখন আর আমার এটা চেঞ্জ করার সুযোগ থাকে না। তো মেশিন প্রকিউরমেন্টের আগে অর্থাৎ পারচেজ করার আগে, মেশিনটা কেনার আগে আমাকে তখন যারা কিনা কি বলে প্ল্যানিং এ থাকে, প্ল্যানিং ডিপার্টমেন্টে থাকে, কিংবা যারা ফ্যাক্টরি যখন ফার্স্ট ইনিশিয়েট করতেছে ফ্যাক্টরি এস্টাবলিশ করার জন্য, তখন যারা ওই প্ল্যানিং কমিটিতে থাকে কিংবা যে সমস্ত ইঞ্জিনিয়াররা এই সমস্ত টেকনিক্যাল মেশিন প্রকিউরমেন্টের টিমে থাকে, তো তাদেরকে ডিসিশন নিতে হবে যে আমি কোন ধরনের মেশিন কিনতে চাচ্ছি এবং যেটার মাধ্যমে আমি কি ধরনের মেটেরিয়ালটাকে এই ফ্যাক্টরিতে চালাবো, যেটার পিক আপ পার্সেন্টেজ কত রাখতে চাইছি। অর্থাৎ আমি কি শুধুমাত্র এখানে কটনের জন্য প্রজেক্ট করতেছি নাকি এরকম করবো এখানে কটন থাকবে, ফিলামেন্ট থাকবে, সবকিছু থাকবে। সাপোজ যদি কটনের জন্য হয়ে থাকে তাহলে যেটা হবে, সাপোজ ধরে নিলাম যে আমার জন্য সাপোজ এই রোলারটা যেটা ফার্স্ট যে রোলারটা আমার টেক আপ পার্সেন্টেজ আমি বেশি রাখতে চাই, সবসময় একটু বেশিই থাকবে, তো এটা আমি চুজ করে ফেললেই হয়ে গেল। কিন্তু যদি সাপোজ ধরে নিলাম যে একবার একটা মেশিন কেনার পরে দেন আমি চেঞ্জ করতে চাইতেছি, এটা খুব ডিফিকাল্ট এবং নর্মালি কেউ করতে চায় না এবং এটার হার্ডনেস এবং থিকনেসটা সবসময় সেম রাখারই চেষ্টা করে। তো অ্যানালাইটিক্যাল বা থিসিস বা রিসার্চের জন্য যদি হয়ে থাকে ছোট প্রোটোটাইপের কোনো মেশিন ছোট, তো সেই ক্ষেত্রে হয়তো আমি এটার পরিবর্তে এটা দিতে পারি। কিন্তু ফ্যাক্টরিতে নর্মালি এই রোলারটা চেঞ্জ করে কখনো এটা নর্মালি আর লাগানো হয় না। তো সবসময় এটাকেই আবার সাজেস্ট করে এবং মেশিন ম্যানুফ্যাকচারার ওই স্পেসিফিকেশন এটাই দিয়ে দেয়। তো নেক্সট টাইম যখন আবার চেঞ্জ করে তখন এটাই দেওয়া হয়। তো ইনিশিয়াল অবস্থায় যখন আমি মেশিন প্রকিউর কিনবো, তখন আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন টাইপের রোলারটা নিতে চাচ্ছি। বুঝতে পারছো কিনা? তো রানিং অবস্থায় বা একটা মেশিন কেনার পরে নর্মালি এটা চেঞ্জ করা হয় না, সেম থাকে সব সময়, সেমই মেনটেন করা হয়। ক্লিয়ার? বুঝতে পারছো কিছুটা? আরেকটা যেটা আমাদের, আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আরেকটা যেটা ছিল পজিশন অফ ইমার্শন রোলার। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে কোশ্চেন করবো কয়েকটা, হ্যাঁ তোমরা একটু আনসার দিও এগুলোর। সবাই কি আছে নাকি? অনেক তো অ্যাটেন্ডেন্সটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো, 73 অ্যাটেন্ডেন্স আজকে। তোমরা বললা 60 64। পজিশন অফ ইমার্শন রোলার দেখো কাইন্ডলি। এই ইমার্শন রোলারের যে পজিশন আছে সেই পজিশনটার উপর ডিপেন্ড করতেছে আমাদের সাইজ টেক আপ পার্সেন্টেজ। তো ইমার্শন রোলারের পজিশন যেটা হয়েছে, এই পজিশনটা থেকে আমরা এর আগের দিন বলতেছিলাম যে এই পজিশনটা ম্যাক্সিমাম সময় যেটা করা হবে, এটা অবশ্যই সাইজ বক্সের একটা নির্দিষ্ট পজিশনই রাখতে হবে। অর্থাৎ যে স্কুইজ করার পরে যে ইনগ্রেডিয়েন্ট গুলো সেটা যেন আবার সাইজ বক্সেই পড়ে, এই জন্য এই পজিশনটাকে এভাবে সেট করা হয়। তো পজিশন অফ ইমার্শন রোলার উইদিন দ্য সাইজ বক্স ইজ অ্যাডজাস্টেবল, এইভাবে অ্যাডজাস্ট করা হয়। এরপর যেটা হচ্ছে হাইট অফ ইমার্শন রোলার, এটা যখন লোয়ার করা হয়, হাইট অফ ইমার্শন রোলারটা যখন লোয়ার হয়, দেন দ্য residence time of the worksheet within the squeeze size space increase size space যে যদি এটা কাছাকাছি থাকে তাহলে এটা টাইমটা কম্পারেটিভলি কম পাবে, এবং যদি এটার হাইটটা অনেক বেশিতে রাখা হয় তাহলে এটা টাইমটা একটু বেশি পাবে। আমি তোমাকে আরেকটা জিনিস বলতে চাই যে একটা জিনিস দেখো, আমি ব্যাকে যাই একটু, জোনটাতে যাই তাহলে দেখাইতে পারবো। হ্যাঁ দেখো, এইখানে যদি আমরা চিন্তা করি ফিগার 3, যেটা ফিগার 3টা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ ফিগার 3? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ, ফিগার 3 তে দেখো
সাপোজ এই যে এই পজিশনে স্কুইজ রোলারটা আছে, এই পজিশনে না থেকে যদি এটাকে আরেকটু নিচে পজিশনিং করা হয়, এই পজিশনে সাপোজ লিকারটা এই যে দেখো ব্ল্যাক কালারের একটা লাইন দেখা যাচ্ছে না এখানে, ব্ল্যাক কালারের একটা লাইন, এই লাইনটা মেইনলি লিকারের জন্য দেখানো হয়েছে যে এই পরিমাণ লিকার থাকবে। তো এইখানে লিকারটাকে সাপোজ কাপড়টাকে কিছু সময় আমি চুবিয়ে রাখলাম কোন একটা ইয়ার ভিতরে, ইয়ার্নগুলোকে, দেন এইখান থেকে এই যে হাইট আছে, এই হাইটটা যদি কম বেশি হয় তাহলে কি এই লিকারটা অ্যাবজর্ব করার জন্য অর্থাৎ পিনিট্রেট হওয়ার জন্য সময় কম বেশি পাবে কিনা, যদি এটা অনেক বেশি হাইটে থাকে বক্সের উপরেই, তো আলটিমেটলি বেশি সময় পাবে কিছুটা পিনিট্রেট করে অ্যাবজর্ব করে, যেটা ভিতরে চলে যাবে। তো যেটা কিনা স্কুইজ করার পরে বের হয়ে আসবে ঠিক আছে, কিন্তু যেই পরিমাণ আসার কথা হয়তো বা ওই পরিমাণ না আসে 1% বা 1.5% একটু রয়ে যাবে ভিতরে, যদি বেশি টাইম পায় পিনিট্রেট করার জন্য, ভিতরে অ্যাবজর্ব করার জন্য। আবার যদি এরকম হয় যে বাকি সব প্যারামিটার যদি সেম থাকে, আমি জাস্ট শুধু হাইটের কথা বলতেছি, বাকি সব প্যারামিটার যদি সেম থাকে, তো সেই সাথে আমাদের ইমার্শনের টাইম, একটু পরে আমরা দেখবো ইমার্শন টাইম, অর্থাৎ এই যে ইমার্শনের যে রোলারটা অনেক সময় উপরে থাকে নিচে থাকে, সেম একই জিনিস। তো ইমার্শন টাইমটা যদি আমরা কম বেশি করি, এটার উপর ডিপেন্ড করতেছে আমাদের ওয়েট পিক আপ পার্সেন্টেজের, এটা কি মোর হবে অর লেস হবে, ইটস ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য ইমার্শন রোলার অ্যাজ ওয়েল এজ দ্য স্কুইজ রোলার। সেই সাথে স্কুইজ রোলারের হাইট যদি বেশি হয়ে থাকে, সে একটু লং টাইম পাবে অ্যাবজর্ব করার জন্য। সেই সাথে আবার যদি এই যে ইমার্শন রোলারটা যদি একটু যদি বটমের দিকে থাকে, অর্থাৎ ইমার্শন যদি লং টাইম হয়, অথবা স্পিড যদি আমি একটু কমিয়ে রাখি, অনেক আস্তে আস্তে পাস করতেছি, তো একটু বেশি সময় পাবে। এই টাইমটা যখন আমরা বেশি দিব স্কুইজ করার আগে, তো যখন সে বেশি সময় পাবে, তো দেন এটা যেটা হবে বেশি পরিমাণ কিছুটা হলেও, মানে 0.5% হলেও এই পিনিট্রেট করে ভিতরে ইনসার্ট করার সুযোগ পাবে। তো তখন কি যেটা হবে, ওয়েট পিক আপ পার্সেন্টেজটা আলটিমেটলি বেশি হবে। সেটাকে এখানে জাস্ট একটু বোঝানো হয়েছে যে যদি আমরা হাইটটাকে আমরা একটু উপরে রাখি, দেন এটা লিড টাইমটা বেশি পাবে, দেন ইনক্রিজ ইন ওয়েট পিক আপ পার্সেন্টেজটা বেশি হবে। আদার ফ্যাক্টরস আর কনস্ট্যান্ট যদি থাকে, শর্ত হলো এটা। সেম একই জিনিস আমি বলতেছি, স্পিড অফ সাইজিং এর স্পিড যদি বেশি হয়, হায়ার স্পিড রিডিউস দ্য residence time of yarn within the paste, which should reduce the weight pickup percentage. সেম জিনিস বলতেছি, যদি বেশি খুব হাই স্পিডে পাস করে দেয় তাহলে পিক আপ পার্সেন্টেজটা কম হবে, কারণ একটু যদি বেশি সময় স্টে করার কারণে পেনিট্রেট করে বেশি যাবে। নিচেরটাই যেটা বলছে, হায়ার স্পিড রিডিউস দ্য টাইম অফ স্কুইজিং, which should increase the weight pickup percentage. তো সেই কারণে আলটিমেটলি যেটা হবে যে স্পিড যদি আমি লোয়ার করতে থাকি, লোয়ার করার কারণে আমার দেখা যায় যে নরমালি অনেক সময় পেনিট্রেটটা বেশি হবে। তো আমরা যে কমনলি যেটা 100 মিটার পার মিনিটে এটা নরমালি চালানো হয় না, এটা 50 থেকে 60 70 এভারেজ আমরা চালিয়ে থাকি, কিন্তু এটা মডার্ন যে মেশিনগুলো আছে এটা 100 মিটার পার মিনিটে আমরা এটাকে রান করতে পারি। তো কিছু এখন মেশিন ম্যানুফ্যাকচারার তারা দাবি করতেছে, দে ক্লেম দ্যাট দ্য স্পিড ক্যান বি হাই অ্যাজ 150 মিটার পার মিনিট, 150 মিটার পার মিনিটে তারা তাদের মেশিনগুলোকে, বেনিঞ্জার আমরা যেটা দেখছি সবচেয়ে ভালো কোয়ালিটির মেশিন যেটা, সেটাই আমরা দেখছি সেটা 60 থেকে 70তেই চালানো হয়, এর বেশি নরমালি যায় না। তবে সর্বনিম্ন যেটা সেটা হলো 30 মিটার পার মিনিট এটাকে রান করা হয়। সাইজিং এর কিছু বেনিফিটস নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। এটা যেটা করবে মেইনলি ফাইনালি সেটা হলো প্রিভেন্টস দ্য ওয়ার্প ইয়ার্ন ব্রেকেজ ডিউ টু অ্যাব্রেশনের কারণে যে ওয়ার্প ইয়ার্নের ব্রেকেজ সেটাকে রিডিউস করবে। সেই সাথে ইয়ার্ন টু ইয়ার্নের ফ্রিকশন হবে। আবার বলতেছিলাম ইয়ার্নের সঙ্গে যে সমস্ত মেটালিক পার্ট আছে, মেটালিক পার্টের ভিতরে ছিল ব্যাকরেস্ট রোলারের সঙ্গে এটার ফ্রিকশন হবে, হিল্ড আইয়ের সঙ্গে এটার ফ্রিকশন হয়, এবং রিডের সঙ্গে ফ্রিকশন হয়। এই রিডের সঙ্গে ফ্রিকশন, হিল্ড আইয়ের সঙ্গে ফ্রিকশন, দেন ব্যাকরেস্ট রোলারের সঙ্গে এই যে মেটালের সঙ্গে ইয়ার্নের ফ্রিকশন, এই ফ্রিকশনের সময় যাতে ওয়ার্প ইয়ার্নের ব্রেকেজ না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা মেইনলি সাইজিং এর একটা কোটিং ক্রিয়েট করে থাকি। ইট ইমপ্রুভস দ্য ইয়ার্ন স্ট্রেংথ, এটা স্ট্রেংথকেও ইনক্রিজ করে থাকে বা ইমপ্রুভ করে থাকে 10 to 20%। আচ্ছা, এখানে দেখো সাইজ কনসেন্ট্রেশন যেটা আমরা বলতেছিলাম, হ্যাঁ, সাইজ কনসেন্ট্রেশনের থেকে আমরা কিভাবে ওয়েট পিকআপ পার্সেন্টেজটা ক্যালকুলেশন করতে পারবো, এখানে ক্যালকুলেশনটা দেখানো আছে। তো এখানে আমরা অনেক সময় দেখা যায় সিটিতে অনেক সময় দিয়ে থাকি, তো সিটি কবে হবে তো জানি না। তো ফাইনালি এখান থেকে সাইজিং থেকে একটা ম্যাথ আসে নরমালি।
সাইজিং এর একটা ম্যাথ আসবে। তো আমরা ফাইনালি এখন আর ম্যাথের দিকে যাব না, আমরা জাস্ট তোমরা যদি করতে চাও এটা দেখতে পারো, ওভেন ড্রাই ম্যাথ নিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি সাইজ পেস্টের সাথে। যে নর্মালি যেটা হবে যে মানে আমি ঠিক করার পরে যে ইয়ার্নটা পাবো সেই ইয়ার্নের ওয়েট নিব, খুব সিম্পলি আমি বলতেছি, সেই ইয়ার্নের ওয়েট নিব, সেখান থেকে ড্রাই অবস্থায় যে আমাদের ইয়ার্ন ছিল সেই ইয়ার্নের ওয়েটটা বাদ দিব, এবং সেটা নিচে আমি যেটা করব যে ওই ড্রাই ওয়েটটা, যে ড্রাই যে ওয়েটটা ছিল সেই ওয়েট দিয়ে ভাগ দিব এবং এটাকে পার্সেন্টেজে নিয়ে যাব, সেখান থেকে আমরা ওয়েট পিক আপ পার্সেন্টেজটা পেয়ে যাব। তো আমরা ওয়েট পিক আপ, ড্রাই পিক আপ এবং বাকি সাইজিং এর সমস্ত ম্যাথ গুলো নিয়ে সামনে আমরা আলাদা আলোচনা করব। আছে আমার এখানে আছে মনে হয়, সাইজিং লাস্টের দিকে আছে, আমরা সেখানে গিয়ে এগুলো দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কিছু রিকোয়ারমেন্টস আছে অফ সাইজিং, স্পেসিফিক রিকোয়ারমেন্টস। এই রিকোয়ারমেন্টস গুলো আমাদের লাগবে সাইজিং এর জন্য। এই রিকোয়ারমেন্টস গুলো হলো সাইজিং ম্যাটেরিয়ালের রিকোয়ারমেন্টস, অর্থাৎ যে ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করব সেই ম্যাটেরিয়াল গুলো, যে যে ম্যাটেরিয়াল গুলো আমরা সাইজিং এর জন্য ইউজ করব সেই ম্যাটেরিয়াল গুলো কিসের উপর ডিপেন্ড করতেছে। সেটার মধ্যে এক নম্বরে যেটা আছে সেটা হলো টাইপ অফ ফাইবার, কি ধরনের ফাইবার আমরা ইউজ করতেছি, অর্থাৎ কি ধরনের ইয়ার্ন ইউজ করতেছি। কটন ইয়ার্ন অথবা ভিসকস, নাইলন, পলিয়েস্টার, তোমরা জানো এগুলো ডিফারেন্ট ইয়ার্নের জন্য আমাদের ম্যাটেরিয়াল গুলো ডিফারেন্ট হইতে হবে, কিংবা ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি ডিফারেন্ট হইতে হবে। আরেকটা হলো টাইপ অফ লোম, কোন ধরনের লোম আমরা ইউজ করে থাকবো। আরেকটা যেটা হলো ইয়ার্নের, আমরা যে ইয়ার্ন টাইপ অফ ইয়ার্ন বলতে আরেকটা যেটা বোঝাইতেছি সেটা হলো ইয়ার্নটাকে আমরা কোন প্রসেসে আমরা ম্যানুফ্যাকচারিং করতেছি। যেমন রিং ইয়ার্ন, অর্থাৎ রিং ফ্রেমের মাধ্যমে আমরা ইয়ার্নটা পাচ্ছি কিনা, তোমাদেরকে এগুলো পড়াইছে মনে হয়, তাই না? রিং, রোটর, ফ্রিকশন, এয়ার জেট। শাফি, সাইফুল আসো? জি স্যার পড়ানো স্যার এগুলো স্যার মানে স্যার নাম বলছে আর শুধু নামগুলো লিংকটা বলছেন। পড়াইতেছে। আচ্ছা আচ্ছা, নাম বললে এখন কাজও বলবো ইনশাল্লাহ সামনে, এগুলো প্রসেস গুলো হয়তো দেখাবে স্যার ইনশাল্লাহ তোমাদেরকে। হ্যাঁ, রিং যে প্রসেস, অর্থাৎ রিং ইয়ার্ন যেগুলো আছে, রোটর ইয়ার্নটা একটু ডিফারেন্ট প্রসেস, অর্থাৎ ফাইনালি এটা একটু ডিফারেন্ট ওয়েতে ম্যানুফ্যাকচারিং করা হয়, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেসটা ডিফারেন্ট। এবং ফ্রিকশন এটাও আলাদা একটা প্রসেস, এবং এয়ার জেট আলাদা আরেকটা একটা প্রসেস। এগুলো নিয়ে তোমাদেরকে ডিটেলস ইয়ার্নে পড়াবে। তো এটার উপর ডিপেন্ড করে অনেক সময় আমরা সাইজ টেক আপ, অর্থাৎ রোটর ইয়ার্নের জন্য যে ধরনের আমরা পিক আপ পার্সেন্টেজ বা টেক আপ পার্সেন্টেজ রাখবো, রিং এর জন্য একটু ডিফারেন্ট হয়, খুব বেশি মেজর পার্থক্য না, একটু সামান্য একটু ডিফারেন্ট হয় অনেক সময়। যেমন রিং এর যে ইয়ার্ন অথবা আমরা যে কম ইয়ার্ন যেগুলো আমরা বলে থাকি, কম ইয়ার্ন যে পাবো, সেই কম ইয়ার্নের ক্ষেত্রে এইটার এমনিতেই কোয়ালিটি অনেক বেটার থাকে, অনেক ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে পিক আপ পার্সেন্টেজ বা টেক আপ পার্সেন্টেজ একটু কম হলেও প্রবলেম হয় না। কিন্তু যদি আমরা রোটর ইয়ার্ন ইউজ করে থাকি তো এটার কোয়ালিটি খুব কম থাকে, কারণ এটা স্টেপের লেন্থ অনেক কম থাকে। ছোট লেন্থের ফাইবারগুলো থেকে এই ধরনের ইয়ার্নগুলো তৈরি করা হয়। তো অনেক সময় ওয়েস্টেজ থেকে এই ধরনের ইয়ার্ন তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে এই যে ওপেন এন্ড বা রোটর ইয়ার্নগুলো যেগুলো আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কম্পারেটিভলি একটু কনসিডার করে বেটার বা মোর পিক আপ পার্সেন্টেজ রাখার জন্য চেষ্টা করা হয়। এবং আমি কোন লোম ইউজ করবো, শাটল লোমে চালাবো না প্রজেক্টাইল, নাকি এয়ার জেট বা ওয়াটার জেট? হ্যাঁ, তো শাটল, প্রজেক্টাইল, এয়ার জেট, ওয়াটার জেট নাম শুনছো তো নাকি? স্যার এয়ার জেটটা শুনছি। আচ্ছা ঠিক আছে, এগুলো উইং 1-এ তোমাদের আছে, তোমাদেরকে পড়ানো হবে ইনশাআল্লাহ। ডিফারেন্ট টাইপস অফ লুম, শাটল লুম তো দেখছো আমাদের গেটই তো শাটলের একটা ইয়ে আছে, কি বলে ওটার একটা ডিজাইনটা আছে যে শাটল কিরকম হয়। দেখছো গেটের মধ্যে যে একটা রেড কালারের একটা কিছু একটা ডিজাইন করা আছে আমাদের মেইন গেটে বোটেক্সের, ওইটা একটা শাটলের ডিজাইন, বুঝছো? যদি অ্যাপ্রোপ্রিয়েট আসে নাই, কিন্তু ওইটাই অ্যাকচুয়ালি একটা শাটলকে ওখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। তো এই শাটল যে লুমে, হ্যাঁ এটা লুমের ভিতরের একটা পার্ট, সেটা হলো শাটল, শাটল লুম। শাটলের আরেকটা বাংলা নাম হলো মাক্কু। যাদের ওখানে এই ধরনের লুম আছে তারা হয়তো দেখে থাকবা, লুঙ্গি টুঙ্গি বানায় যাদের ওখানে, লোকাল যদি কারোর আশেপাশে এই ধরনের কোনো ইয়া থাকে, ফ্যাক্টরি থাকে লোকাল ফেব্রিক্সের, গামছা, লুঙ্গি বা আমাদের যে লোকাল ফেব্রিক গুলো আছে, বা জামদানি শাড়ি বা তাঁতের শাড়ি যাদের এদিকে আছে, তারা হয়তো খেয়াল করলে দেখতে পারবা তাদের ওখানে এই শাটল অর্থাৎ মাক্কুটা ইউজ করে থাকে, যেটার বাংলা নাম হলো মাক্কু, ওয়ান টাইপ অফ শাটল। দেখছো এর আগে কেউ কারো আশেপাশে আছে? না স্যার দেখিনি। সিরাজগঞ্জ বাড়ি আছে কারো? সিরাজগঞ্জ অথবা টাঙ্গাইল, নরসিংদী থেকেও পাওয়ার লুম দেখছো? কি বলে, তোমাদের কেউ নাই? সব ডিপার্টমেন্টই তো একজন দুইজন পাওয়া যায়। টাঙ্গাইল আছে কিন্তু দেখি নাই কখনো। দেখো নাই কখনো? নাই তা কেমনে হলো? বাড়ি কোথায় টাঙ্গাইলে তোমার?
টাঙ্গাইলে দেলদুয়ারে। দেলদুয়ার, আচ্ছা। টাঙ্গাইলে আছে ওই জামদানি শাড়ি তৈরি করে না টাঙ্গাইলে, জামদানি পল্লী যে আছে ইয়াতে তোমার। স্যার পাত্রালের ওইদিকে হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলেই দেখতে পাবা। ঠিক স্যার আছে। 2500-এরও জিগ আছে স্যার, হ্যাঁ, কিন্তু 2500 নারায়ণগঞ্জ ভিতরে ঢোকা আছে। হয়নি স্যার, ভিতরে ঢোকা হয়নি স্যার, সাইকেল ঠিক আছে, চালাতে গেছিলাম তো তোমরা ওখানে এখন ঢোকা সাইকেল হয়নি। নিয়ে ভিতরে ঢুইকা দেখাইছো। জি হ্যাঁ, স্যার, দেখাইছি। এখন এই যে দেখছে তো শাটল লুম আমরা আলোচনা করব, সামনে আসবে। তো শাটল লুমের ক্ষেত্রে যে ধরনের ইয়ার্ন ইউজ করব, প্রজেক্টাইল এয়ার জেট, ওয়াটার জেটের ক্ষেত্রে নরমালি আমরা ডিফারেন্ট টাইপের ইয়ার্ন অনেক সময় ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে লুম চেঞ্জ হওয়ার কারণে আমাদের দেখা যায় যে আমরা যে সাইজ ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করব সেটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। আর কনস্ট্রাকশন অফ মানে এখানে কনস্ট্রাকশন ফিচার্স এর উপর ডিপেন্ড করতেছিল ফেব্রিকের কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি, অর্থাৎ ফেব্রিকটার উইপ কি ধরনের উইপ হবে, 1/1 প্লেন উইপ করব নাকি টুইল করব নাকি শাটিন করব নাকি আসলে ফ্যান্সি করব, অনেক ডেকোরেটিভ করতে চাই। এবং ইয়ার্নের কাউন্টস, অর্থাৎ ডিফারেন্ট কাউন্টস এর ফাইনার কাউন্ট হতে পারে, কোর্সার কাউন্ট হতে পারে, সেটার উপর ডিপেন্ড করতেছে। একটা যে অপটিমাম লেভেল অফ সাইজ অ্যাড অন উইল ডিপেন্ড অন দ্য ফলোইং ফ্যাক্টরস। আমাদেরকে এই সাইজ অ্যাড অন পার্সেন্টেজটা বেশি হলেও প্রবলেম, কম হলেও প্রবলেম। আমি আরেকটা বলছিলাম শুরুতে যে সাইজিংটা হচ্ছে একটা আননেসেসারি আমাদের একটা প্রসেস, অপ্রয়োজনীয় একটা প্রসেস। কারণ কি বলে যে জাস্ট উইভিং কে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের সাইজিংটা দরকার, দেন আবার ফিনিশিং এ যাওয়ার পরে, ওয়েট প্রসেসে যাওয়ার পরে ফার্স্ট কাজ কি, এটাকে কি করতে হবে? আমি পড়াই নাই তোমাদের ওয়েট প্রসেস 1 এ? স্যার আমাদের এই কোর্স নাই। নাই তোমাদের? নাই তো। ও সরি পলিমার সায়েন্স ছিল স্যার। হয় নাই, তাহলে সামনে আছে মনে হয়, যদি না থাকে এটা অবশ্যই থাকবে একটা কোর্স ওয়েট প্রসেস 1। তো যদি আমি এটাকে ডাইং করতে চাই তাহলে প্রথমেই যেটা করতে হবে ফার্স্ট, অর্থাৎ ডাইং করি অথবা ফিনিশিং করি, ফিনিশিং তো লাগবে, ডাইং না করলে এটাকে ফিনিশিং করে এরপরে মার্কেটে সাপ্লাই দিতে হবে। তো সেখানে গেলে ফার্স্ট যে কাজটা সেটা হলো আমাকে একটা ডিসাইজিং করতে হবে, বুঝতে পারছো? তো ফার্স্ট যে কাজ সেটা হলো ডিসাইজিং করতে হবে। তো তার মানে আলটিমেটলি সাইজিংটা একটা আননেসেসারি একটা প্রসেস, শুধু একটা মানে কি বলে, শুধু উইভিং এর জন্য, উইভিং কে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের এই এত ঝামেলা করতে হইতেছে। এটার উপর একটা কোটিং ক্রিয়েট করতে হইতেছে, এটার জন্য আবার রেসিপি মেইনটেইন করতে হইতেছে, এটার জন্য বিশাল এক মেশিন লাগতেছে। মানে যা কিছু করতেছি সব হলো আলটিমেটলি শুধুমাত্র উইভিং এর জন্যই দরকার। যদি উইভিং না করে এই ইয়ার্নটা দিয়ে নিটিং করতাম তাহলে আর এগুলো কিছুই লাগতো না, সরাসরি ইয়ার্নটাকে আমরা ইনপুট দিতাম, নিটিং হয়ে যেত। তোমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 2 যেটা নিটিং এ পড়াবে দেখবা, তখন আর সাইজিং এর ঝামেলা নাই, অর্থাৎ প্রিপারেটরির কোনো ঝামেলা নেই, কারণ প্রিপারেশনের দরকার নেই, সরাসরি আমরা নিটিং মেশিন ইনপুট দিলেই সেখানে নিটিং হয়ে যাবে, নিট ফেব্রিক্স তৈরি হতে থাকবে। তো যাই হোক, এই সাইজ অ্যাড অন পার্সেন্টেজটা এটা, অর্থাৎ টেক আপ পার্সেন্টেজটা আমাদেরকে অপটিমাম রাখতে হবে। বেশি দিলেও প্রবলেম হবে, কম দিলেও প্রবলেম হবে। বেশি দিলে যে প্রবলেমগুলো আমরা সামনে আলোচনা করব, এগুলো লুমের ভিতরে গিয়ে অনেক সময় লুমের মানে এফিসিয়েন্সিকে অনেক বেশি ইন্টারাপ্ট করে যদি বেশি হয়ে যায়। আর কম হলে তো ইয়ার্নের ব্রেকেজ বেড়ে যায় এবং এটার কারণে অনেক প্রোট্রুডিং ফাইবার, এগুলোর কারণে মেশিনেরও যেমন এফিসিয়েন্সি ড্যামেজ হয়, সেই সাথে ফ্লোর এবং যে ফ্লোরের যে আমার যে কি বলে ডাস্টের পার্সেন্টেজ আছে, ডাস্টের পার্সেন্টেজটা হিউজ পরিমাণে একটা ইম্প্যাক্টফুল এটার কারণে। তো এইটা কিসের উপর ডিপেন্ড করতেছে অপটিমামটা? আমরা লাগবো টাইপ অফ ফাইবার, এই একই জিনিসগুলো কম বেশি, টাইপ অফ সাইজ মেটেরিয়ালস, যে সমস্ত সাইজ মেটেরিয়াল ইউজ করতেছি, ইয়ার্ন স্পিনিং টেকনোলজি, যে টেকনোলজি ইউজ করি একটুকে বলতেছিলাম, রোটর রিং, ইয়ার্ন কাউন্ট এন্ড টুইস্ট, টিপিআই কত থাকতেছে, টুইস্ট পার ইঞ্চ কিরকম রাখতেছি, কাউন্টটা কিরকম, লেভেল অফ হেয়ারিনেস ইন দ্য ইয়ার্ন, ইয়ার্নের ভিতরে হেয়ারিনেস কেমন আছে। কিছু ইয়ার্ন আমি বলছিলাম তোমাদেরকে জাস্ট লাইটের এগেনস্টে ধরলে পরে দেখবো যে এখান থেকে প্রোট্রুডিং ফাইবারগুলো বের হয়েছে কিনা, ওইটা হলো হেয়ারিনেস। তো যদি বেশি থাকে ওটার হেয়ারিনেস বেশি, দেন যদি কম থাকে হেয়ারিনেস বেশি হলে আমাকে কি করতে হবে, কোটিংটা বেটার করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে অ্যাড অন পার্সেন্টেজটা বেশি দিতে হয়। লুম টাইপ এবং লুম স্পিড, যে হাই স্পিড লুমের ক্ষেত্রে আমাকে কোটিংটা একটু ডিফারেন্ট রাখতে হবে, যেটা কিনা শাটল লুমের ক্ষেত্রে আমাকে আলাদা রাখতে হবে। জাস্ট আগের গুলোই এখানে আলোচনা করা হয়েছে। সাইজিং উইভিং কার্ভ আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো তোমরা এর ভিতরে একটু নিজেরা স্টাডি করো। আমার কাছে একটা আমি তোমাদেরকে বই দিয়েছিলাম কিনা, ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেস ইন উইভিং প্রিপারেটরি, মুকেশ কুমার সিং এর, ডক্টর মুকেশ কুমার সিং, উডহেড পাবলিকেশনের। তোমাদেরকে পিডিএফ দিয়ে দিছে আমার যেটুকু মনে পড়ে। তো এই পিডিএফটাতে অনেক ডিটেলস আছে, একেবারে ডিটেলস। তোমাদের যে কোনো জিনিস যদি মানে বুঝতে চাও, কেমিক্যাল রিঅ্যাকশন থেকে শুরু করে তোমার ওই যে স্টার্চের সঙ্গে আমাদের সেলুলোজের যে বন্ড, এইগুলো থেকে শুরু করে সিএমসি, এগুলো প্রত্যেকটা কেমিক্যাল স্ট্রাকচার থেকে শুরু করে ডিটেলস যদি কেউ নিজেরা স্টাডি করতে চাও, এবং প্রত্যেকটা জোনের ডিটেলস এখানে আছে। আমি আসলে ডিটেলস তোমাদেরকে দিতে গেলে, ধরতে গেলে একটা চ্যাপ্টার পড়াইতে পুরো
সিলেবাস লেগে যাবে, 20টা ক্লাস 25টা ক্লাস লেগে যাবে। আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে যাচ্ছি, ধারণা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, এবং আশা করি তোমরা যদি স্টাডি করো আরো বেটার তোমরা এখান থেকে জানতে পারবা। তারপরেও কিছু যদি অ্যাড করার প্রয়োজন হয় তোমরা নেক্সট ক্লাসে ডিসকাস করো, আমরা চেষ্টা করব সেটা অ্যাড করার জন্য। কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমার সাথে কারা জানি কাজ করতেছিল, তোমরা কে কে জানি ছিলা? অর্ক আর কে কে জানি ছিলা? 4 জন না 5 জন? তোমরা কি আসো সেই ক্লাসে? তোমাদের এরপরের ক্লাস কখন? স্যার এখন শুরু হবে 11:30 টাইম বলছি। 11:30 কেন? এটা 11:30 না? কে নিশি নেয় না কে নেয়? জালাল না, স্যার? জালাল স্যার, ওনাকে বলছিলাম 11টায় দিছিল উনি। পরে বলছে স্যার আমাদের ক্লাসটা একটু দেরিতে শুরু করলে ভালো হয়। হ্যাঁ, পরে বলছে তাহলে 15 মিনিট পরে শুরু করবো। ওনার তো রুটিনের ক্লাস তো 11:30টায়। আমি তো রুটিন করছি, রুটিন তো 11:30টায়। ঠিক আছে, তাহলে তোমরা একটা সময় আমার সঙ্গে একটু দেখা ইয়ে করো, কি বলে মিট, মানে ইয়াতে হোক, জুমে হোক, বা আমার সঙ্গে ইমিডিয়েটলি আজকের মধ্যে একটু যোগাযোগ করো। আমি তোমাদেরকে একটা কাজ দিব, ওই যে যাদের সঙ্গে আমি একটা কাজ করতেছিলাম। অর্ক, আসছো তুমি? শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে একটু নক দিও আজকে, হ্যাঁ? তোমাদের সঙ্গে আজকে একটু Okay, sir. কথা বলবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ আমি শেষ করি তাহলে, যেহেতু তোমাদের আরেকটা ক্লাস আছে।